করবে। স্যার আপনি কি বোর্ডে পড়াবেন না স্লাইডে দেখাবেন? স্লাইড না, আমি গ্রাফিক্স ট্যাব ইউজ করব। আমি জুমের যে হোয়াইট বোর্ড আছে সেটা ব্যবহার করব। আর যখন স্লাইড দরকার হবে স্লাইড, আমি প্রথমে স্লাইড দেখাবো। বোর্ডও আছে আমার, যখন বোর্ড দরকার হয় আমি বোর্ড ইউজ করব, মানে হোয়াইট বোর্ড যেটা আছে সেটা ব্যবহার করব। জুমের যে বোর্ড আছে হোয়াইট বোর্ড সেটা ব্যবহার করব, স্লাইড ব্যবহার করব, মানে সব রকমের ব্যবস্থা রাখা আছে, যখন যেটা প্রয়োজন আর কি তখন সেটা ব্যবহার করব। এখন আমি তোমাদেরকে প্রথমে স্লাইড দেখাবো। স্লাইডে তোমরা একটা জিনিস খেয়াল করো, তোমরা সবাই নিশ্চয়ই সক্রিয় এবং নিষ্ক্রিয় শোষণ তোমাদেরকে পড়ানো হয়েছে, কাজে তোমরা এটা জানো। এটা সবাই পড়ানো হয়েছে, সক্রিয় এবং নিষ্ক্রিয়। সক্রিয় এবং নিষ্ক্রিয় ক্ষেত্রে তোমরা তোমরা দেখতে পাচ্ছ, স্লাইড দেখতে পাচ্ছ তাই না? আচ্ছা, সক্রিয় এবং নিষ্ক্রিয় ক্ষেত্রে সক্রিয় এবং নিষ্ক্রিয় ক্ষেত্রে কতগুলো মতবাদ রয়েছে। সক্রিয় ক্ষেত্রে তোমরা জানো যে এখানে এই কতগুলো, এই যে সক্রিয় ক্ষেত্রে আমরা জানি এটিপি খরচ হয় তাই না, এটার জন্য এটিপি লাগে, আর এটার জন্য কোনো এটিপির প্রয়োজন হয় না। এটা তোমরা নিশ্চয়ই, তোমাদেরকে স্যাররা এগুলো বলেছেন আর আমি তো আমার ক্লাসে বলেছি। তাহলে দেখো সক্রিয় পরিশোষণের কতগুলো মতবাদ রয়েছে, আর নিষ্ক্রিয় পরিশোষণ যেটা আছে তার জন্য কতগুলো মতবাদ রয়েছে। সক্রিয় পরিশোষণের মধ্যে লুন্ডেগার্ডের মতবাদ বা সাইটোক্রোম পাম্প মতবাদ বলা হয় এটাকে, আর একটা হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ, আর একটা হচ্ছে লেসিথিন বাহক ধারণা। নিষ্ক্রিয় পরিশোষণের মধ্যে 4টা মতবাদ আছে। ব্যাপন মতবাদ, তোমরা এই মতবাদগুলো লিখে নাও। আয়ন বিনিময় মতবাদ, ডোনান সাম্যাবস্থা মতবাদ, আর এটা হচ্ছে ব্যাপক প্রবাহ মতবাদ। তাহলে আমরা এখানে 3টা আর নিচে হলো 4টা, টোটাল 7টা মতবাদ আমরা এখানে শিখব। ঠিক আছে, তোমরা এগুলো দ্রুত লিখে নাও, তারপরে আমি পরেরটাতে যাব। তোমাদের ক্যাপ্টেন 2জন, তোমরা এখন যে কাজটা করবে সেটা হচ্ছে, আমি যখন বলবো অর্থাৎ 30 মিনিটের পরে তোমরা আমাকে রোল নাম্বার গুলো দিয়ে দিবে, যারা অ্যাবসেন্ট আছে তাদের রোল নাম্বার গুলো আমাকে দিয়ে দিবে, এখন না আরো পরে। চ্যাট বক্সে দিয়ে দিবে, চ্যাট বক্স খোলা আছে, তোমরা নাম্বারগুলো আমাকে দিয়ে দিবে। আচ্ছা, তাহলে এগুলো লেখা হয়ে গেছে। সক্রিয় পরিশোষণের যে মতবাদগুলো আছে সেগুলো, নিষ্ক্রিয় মতবাদগুলো নিশ্চয়ই তোমরা লিখে ফেলেছো। এবার আমি তাহলে হোয়াইট বোর্ডটা ওপেন করি। শেষ তো না? স্যার একটু না, স্যার একটু বাকি আছে। হ্যাঁ, দ্রুত লিখতে হবে আর লেখার অভ্যাস করো। এইসব স্ক্রিনশট বা এই জিনিসগুলো বাদ দিয়ে লেখার অভ্যাস করো। আমি তো লেখার জন্য সময় দিচ্ছি। কারণ ওইটা ওইভাবেই থেকে যায়, খাতায় ওঠানো হয় না। ঠিক আছে, যে যাই বলুক, খাতাটাকে লেখার চেষ্টা করো, খাতাটাকে ব্যবহার করার চেষ্টা করো, কারণ তুমি যখন একবার লিখবা তখন ওকে। এবার আমি তাহলে লুন্ডেগার্ডের মতবাদ দিয়ে শুরু করব। হ্যাঁ, 1 নাম্বারটাতে আমরা যাচ্ছি। ওকে, তোমাদের কি জিওলজি ক্লাস হয়েছে এর মধ্যে? না স্যার। গতকালকে? জি স্যার। গতকালকে জিওলজি ক্লাস হয়েছে? জি স্যার হয়েছে। কোন স্যার ক্লাস নিয়েছেন? স্যার আমাদের যেমন হাবিব স্যার ক্লাস নিয়েছেন গ্রুপ 17 এ আমরা যারা ছিলাম। আচ্ছা, না গ্রুপ নিউ রুটিন আসার পর হয় নাই। হয় নাই স্যার, নিউ রুটিন আসার পর আর হয় নাই, বুঝতে পেরেছি। আচ্ছা, লুন্ডেগার্ডের মতবাদের আরেকটা নাম হচ্ছে, এটাকে সাইটোক্রোম পাম্প মতবাদও বলা হয়ে থাকে। এটাকে সাইটোক্রোম পাম্প মতবাদ।
আচ্ছা, সাইটোক্রোমটা কি? সাইটোক্রোমটা হচ্ছে এক ধরনের প্রোটিন, ঠিক আছে? এটা এখানে বাহক হিসেবে কাজ করে, এখানে বাহক হিসেবে কাজ করে, কারণ আমরা বলেছি যে তোমার এই সক্রিয় পরিশোষণের ক্ষেত্রে লবণ পরিশোষণের জন্য একটা বাহক লাগবে, ক্যারিয়ার লাগবে। ওকে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে সাইটোক্রোমকে আমরা পাচ্ছি বাহক হিসেবে। সেই মূলত হচ্ছে কি করবে, সেই হচ্ছে আয়নগুলোকে স্থানান্তর করবে। ওকে, এবং এই সাইটোক্রোমের মধ্যে বিভিন্ন ধরনের সাইটোক্রোম আছে, সাইটোক্রোম এ বি সি ডি, অনেক ধরনের সাইটোক্রোম আছে। তবে সাইটোক্রোমের মধ্যে একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে আয়রন বা লৌহ, এটা তার কো ফ্যাক্টর হিসেবে থাকে, ঠিক আছে? এই কো ফ্যাক্টর হিসেবে আয়রন বা লৌহটা থাকে। আমি যদি তোমাদেরকে একটা সাইটোক্রোমের গঠন আমি দেখাই, সাইটোক্রোমের গঠনটা আসলে বেশ জটিল। এটা এই যে দেখো, এটা একটা সাইটোক্রোম যৌগ। সাইটোক্রোমের একেবারে কেন্দ্রে দেখো একটা আয়রন দেখা যাচ্ছে। ওকে, এই আয়রনটা জারিত হয়ে বিজারিত হয়। এই আয়রনটা জারিত হয় বিজারিত, ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন ছাড়ে, আয়ন রিসিভ করে, আয়ন অ্যানায়ন রিসিভ করে, অ্যানায়ন ছাড়ে, এইভাবে করে কিন্তু সে জারিত বিজারিত হয়। কাজেই এটাই মূলত হচ্ছে তার বিশেষত্ব, যে সাইটোক্রোমটাই মূলত হচ্ছে এখানে বাহক হিসেবে কাজ করবে। এটার গঠনটা তোমাদের শেখার দরকার নাই, এটা জাস্ট এমনি দেখানোর জন্য দেখানো, আর কিছুই না। এটা তোমাদের মুখস্থ করতে হবে না। ওকে, এবার আসা হচ্ছে আমরা তাহলে মূল আলোচনায় চলে যাই, আমরা মতবাদে চলে যাই। মতবাদে কোফ্যাক্টর তোমাদেরকে পড়ানো হয়েছে এনজাইম পড়ানোর সময়, মনে আছে? কোফ্যাক্টর যেটা মেটাল, যদি কোনো আয়নের মধ্যে যদি তোমার একটা কোনো প্রোটিনের মধ্যে যদি একটা অপ্রোটিন অংশ থাকে, সেটা যদি মেটাল হয় তাহলে সেটাকে কোফ্যাক্টর বলা হয়। এটা পড়ানো হয়েছে তোমাদের তৃতীয় অধ্যায়ে, দেখে নিও। এনজাইমের যে অংশটা আছে সেখানে দেখে নিও। তাহলে এই দেখো, এখান থেকে শুরু করে আমাদের, এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটা হচ্ছে সেল মেমব্রেন বা কোষ ঝিল্লি। এটাকে আমরা বলছি সেল মেমব্রেন বা কোষ ঝিল্লি। ওকে, সেল মেমব্রেন বা কোষ ঝিল্লি। এখন তোমরা এখানে দেখো, এই সেল মেমব্রেন কোষ ঝিল্লি, এ পাশে তাহলে আমরা কি দিব? এ পাশে আমরা দিব হচ্ছে বহিস্থ দ্রবণ। বহিস্থ দ্রবণ বা এটাকে বলা হচ্ছে মাঠিস্থ দ্রবণ। এটাকে আমরা বলছি মাঠিস্থ দ্রবণ বা বহিস্থ দ্রবণ। আর এটা হচ্ছে কোষের অভ্যন্তর। ওকে, এটাকে বলা হচ্ছে কোষস্থ দ্রবণ, মানে এটা কোষের ভিতরে, কোষস্থ দ্রবণ বলছি। তাহলে বহিস্থ দ্রবণ বা মাঠিস্থ দ্রবণ থেকে আয়নগুলো কোষস্থ দ্রবণে প্রবেশ করবে। কিসের মধ্য দিয়ে যাবে? কোষ ঝিল্লি বা কোষ ঝিল্লি বা সেল মেমব্রেনের মধ্য দিয়ে আয়নগুলো ভেতরে যাবে। আচ্ছা, এটা তোমাদেরকে আমি একটু ব্যাকগ্রাউন্ডে যাই, একটু পিছনে যাই, কেন আসলে এইভাবে আয়নগুলো প্রবেশ করে সেটা যদি আমি তোমাদের একটু দেখাই। তোমরা যারা আগে আমার গ্রুপে ছিলা তারা তোমরা দেখেছো, আর যারা
নতুন তারা দেখো নাই, সেজন্য তোমাদেরকে একটু দেখাই। এই একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, ওকে। এখানে তোমরা একটা মূলের ছবি দেখতে পাচ্ছ। এখানে দেখো, এটা একটা মূল, ওকে। প্রথমত হচ্ছে একটা মূল দেখতে পাচ্ছ তোমরা ডান পাশে, আর এখানে হচ্ছে তোমার বাম পাশে যে এই ছবিটা হচ্ছে তোমার, এই ছবিটা হচ্ছে মূল রুম। একটা মূল রুম দেখতে পাচ্ছ তোমরা, এই যে দেখো, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা একটা মূল রুম দেখতে পাচ্ছ। এই মূল রুমটাই কিন্তু দেখো আয়নগুলোকে শোষণ করতেছে। এই যে আয়নগুলো মূল রুমের ভিতরে প্রবেশ করতেছে, এই যে পানি প্রবেশ করতেছে, আর আয়নগুলোর সাথে সাথে প্রবেশ করতেছে পানির সাথে সাথে। আর এগুলো হচ্ছে মাটির কণা, ঠিক আছে, এগুলো হচ্ছে মাটির কণা। আর তাহলে দেখো এখানে বাইরে কি আছে, কোষের ভিতরে মূল রুমের যে কোষটা আছে এটা কিন্তু একটা মাত্র কোষ, এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত এটা পুরোটাই কিন্তু একটা মাত্র সেল, এককোষী গঠন। মূল রুম সবসময় মনে রাখবা, এটা একটা ইউনিসেলুলার বা এককোষী গঠন, ওকে। তাহলে এই মূল রুমের ভেতরে বা মূল রুমের যে কোষটা আছে সেটার ভিতরে একটা তরল আছে, এটাকে আমরা কি বলছি তাহলে? কোষস্থ দ্রবণ বলছি। কোষের ভিতরে যেটা আছে সেটাকে আমরা বলছি কোষস্থ দ্রবণ। আর বাইরে যেটা আছে, বাইরে মাটি এবং পানি মিশ্রিত হয়ে যে দ্রবণটা বাইরে আছে এটাকে আমরা বলছি বহিস্থ দ্রবণ। এটাকে আমরা বলছি বহিস্থ দ্রবণ বা মাটিস্থ দ্রবণ আমরা বলছি। তাহলে দেখো এখানে দ্রবণ হচ্ছে দুইটা, একটা হলো বহিস্থ আর একটা হচ্ছে কোষস্থ। বাইরেরটাকে বহিস্থ বলছি বা মাটিস্থ বলছি, আর ভিতরেরটাকে বলছি আমরা কোষস্থ। এখন বহিস্থ থেকে কোষস্থর মধ্যে প্রবেশ করবে, বাইরে থেকে ভেতরে প্রবেশ করবে। তাহলে বাইরে থেকে যদি ভেতরে প্রবেশ করতে হয় তাহলে এই আয়নগুলোকে কি বাধা অতিক্রম করতে হবে, কিসের মধ্য দিয়ে যেতে হবে? কোষঝিল্লি স্যার। শুধু এই কোষঝিল্লি না, কি আছে এখানে? দুইটার মাঝখানে কি আছে ব্যারিয়ার হিসেবে? কি কি আছে? কোষ প্রাচীর আছে। কোষ প্রাচীর আছে এবং কোষঝিল্লি আছে, কোষ প্রাচীর এবং কোষঝিল্লি। তবে তোমরা একটা জিনিস নিশ্চয়ই জানো, বললে মনে পড়বে, কোষ প্রাচীরটা হচ্ছে বেদ্য, অর্থাৎ এটার ভেতর দিয়ে সবকিছু যেতে পারে, এটা কাউকে বাধা দিতে পারে না। বায়োলজিক্যাল মেমব্রেন তিন রকমের হয়, বেদ্য, একটা হচ্ছে অর্ধবেদ্য বা বৈষম্য বেদ্য, আর একটা হচ্ছে অভেদ্য। এই কোষ প্রাচীরটা হচ্ছে ভেদ্য, মানে সবকিছু ভেতরে প্রবেশ করতে পারে। কোষঝিল্লিটা হচ্ছে অর্ধবেদ্য বা বৈষম্য ভেদ্য, অর্থাৎ কাউকে যেতে দেয় কাউকে যেতে দেয় না, বৈষম্য করে আর কি। আছে না আমাদের সমাজে বৈষম্য, এক একজনের জন্য এক এক নিয়ম, হ্যাঁ, তাহলে এটাকে হচ্ছে বৈষম্য করে, কাউকে যেতে দেয় কাউকে যেতে দেয় না। আর অবেদ্য এখানে নাই। অবেদ্যটা হচ্ছে তোমরা ওই যে এন্ডোডার্মিসের মধ্যে ক্যাসপিরিয়ান স্ট্রিপ আছে, তোমরা এর মধ্যে পড়বা, ওই যে টিস্যু অধ্যায়ের মধ্যে আছে, অষ্টম অধ্যায় আছে, দেখে নিও যে অভেদ্য ক্যাসপিরিয়ান স্ট্রিপ। তো এখানে দেখো এই কোষঝিল্লিটা হচ্ছে তাহলে এখানে ম্যাটার করে। তাহলে কোষঝিল্লি কিন্তু, কোষ প্রাচীর কিন্তু আটকাইতে পারে না কোনো কিছুকে, সে যে কোনো কিছু এখানে অ্যাক্সেস পাবে, ভেতরে যেতে পারবে। কিন্তু কোষঝিল্লিটা হচ্ছে ম্যাটার করে, সে কাউকে যেতে দেয় কাউকে যেতে দেয় না। যেহেতু সে অর্ধবেদ্য বা বৈষম্য বেদ্য, কাজেই তাকে কনভিন্স করে যেতে হবে, তার মধ্য দিয়ে যেতে হবে। কোষ প্রাচীর এখানে কোনো ভূমিকা রাখে না, সে কে গেল কে আসলো এতে তার কোনো সে আটকানোর কোনো ব্যবস্থা নাই, কারণ এটা জড় কোষ প্রাচীর, এটাকে কন্ট্রোল বা কোঅর্ডিনেট করার মতো কোনো ধরনের ব্যবস্থা সেখানে নাই। ওকে, তাহলে আমরা চলে যাব হচ্ছে, এটা নিশ্চয়ই তোমরা বুঝছো। তাহলে আমি এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে বোঝানো যে বহিস্থ দ্রবণ এবং কোষস্থ দ্রবণের মধ্যে একটাই ব্যারিয়ার, সেটা হচ্ছে কোষঝিল্লি। এটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে এখানে নিয়ে আসছি। ওকে, এটা এটা তাহলে তোমরা বুঝে গেছো। এবার আমরা আবার আমাদের আগের জায়গায় চলে যাই। দেখো তাহলে মাঝখানে কি আছে? কোষঝিল্লি আছে। তাহলে বহিস্থ, মাটিস্থ বা কোষস্থ দ্রবণ এটা তোমরা বুঝে গেছো, এটা নিয়ে বোঝানোর কিছু নাই। আর খেয়াল করো এবার, কোষঝিল্লিটা হচ্ছে দ্বিস্তরী। তোমরা জানো এটার মধ্যে ফসফোলিপিড বাইলেয়ার থাকে, দুইটা লেয়ার বা স্তর থাকে। তো আমরা এখানে লেয়ার বা স্তর বলতে পারি, অথবা আমরা তাদেরকে নাম দিতে পারি। এটাকে ধরো আমরা বলতে পারি ভেতরের তল, এটাকে আমরা বলতে পারি ভেতরের তল, আর এটাকে আমরা বলতে পারি হচ্ছে বাইরের তল। অর্থাৎ ওই যে দুইটা লেয়ার আছে বা স্তর আছে,
সেগুলোকে আমরা দুইটা নাম দিয়ে দিলাম, একটা ভেতরের তল, একটা বাইরের তল। যদিও দুইটা তলের মাঝখানে আসলে এত গ্যাপ থাকে না, ডিস্টেন্স থাকে না, কিন্তু আমরা আসলে এখানে অনেক ধরনের রিয়াকশন বা বিক্রিয়া দেখাবো বলে এটাকে আমরা সেল মেমব্রেন বা কোর ঝিল্লিটাকে অনেক মোটা করে আঁকছি, যাতে আমরা ভিতরে অনেকগুলো বিক্রিয়া আমরা দেখাতে পারি। সেল মেমব্রেন তো আসলে এত মোটা হয় না, কিন্তু আমরা বোঝানোর স্বার্থে আমরা এটাকে একটু বড় করে আঁকছি। ওকে, আচ্ছা এবার আসো ভেতরের তলে এখানে একটা বিক্রিয়া সংঘটিত হয়, যে বিক্রিয়াটার নাম হচ্ছে ডিহাইড্রোজেনেস বিক্রিয়া। ডিহাইড্রোজেনেস। ভেতরের তল বাইরের তল ব্যাপারটা বুঝি নাই, আবার একটু বলবেন? আচ্ছা, ভিতরের তল বাইরের তল বুঝো নাই, ওকে, কোনো অসুবিধা নাই, সব ব্যবস্থা আছে। দেখো ডায়াগ্রাম দেখতেছো, ছবি দেখতেছো? জি স্যার। স্যার চলে গেল। এই যে ছবি দেখতেছো না? জি স্যার এখন আসছে। এখন ছবি দেখতেছো, আচ্ছা ছবির মধ্যে কি দেখতেছো এখানে? এটা কি আছে? এটা কিসের মধ্য দিয়ে, এটা কি? ফসফোলিপিড ভাই। ফসফোলিপিড বাইলে। এই যে ফসফোলিপিড বাইলেয়ার, এই যে এটা একটা, এবার বুঝছো? জি স্যার বুঝছি। জি স্যার। তাহলে ফসফোলিপিড, এই যে সেল মেমব্রেনের মধ্যে দুইটা লেয়ার আছে, এটাকে বলা হয় ফসফোলিপিড বাইলেয়ার। ফসফোলিপিড বাইলেয়ার। আমাদের এখানে একটা সুবিধা আছে, বোর্ডে নিলে তো আমি এত কিছু কুইক দেখাতে পারতাম না, আঁকতেও তো অনেক সময় লাগতো, বাট এখানে যখন যেটা প্রয়োজন সাথে সাথে দেখানো যায়। তো এই যে দেখো, এটা হচ্ছে দুইটা লেয়ার। তাহলে ধরো এটা যদি কোষের অভ্যন্তর হয় তাহলে এটা হবে ভেতরের তল, আর এটা যদি বহিস্থ হয়, এটা যদি বাইরে হয় তাহলে এটা হবে বাইরের তল। তাহলে দুইটা তল, যদিও দুই তলের মাঝখানে এখানে স্পেস তোমরা অনেক কম দেখতেছো, তাই না? এখানে স্পেস অনেক কম, কিন্তু আমরা যে ডায়াগ্রামটা আঁকছি সেখানে আমি স্পেসটা বেশি বেশি রাখছি। কেন রাখছি সেটাও আমি তোমাদেরকে ব্যাখ্যা দিয়েছি, ঠিক আছে? ওকে, এবার দেখো, তাহলে এখানে একটা বিক্রিয়া সংঘটিত হয় ভেতরের তলে, যেটা নাম হচ্ছে ডিহাইড্রোজিনেস। আমি আর একটু বড় করে লিখতেছি, বাইরে বড় করে লিখতেছি, ডিহাইড্রোজিনেস। ডিহাইড্রো বিক্রিয়াটি কি স্যার বাইরের তল আর ভেতরের তলের মাঝখানে হয়, না ভেতরের তলের ভেতরে হয়? বিক্রিয়াটা ভেতরের তলে হয়, মানে ভেতরের তল মানে এখানে যে ফসফোলিপিড লিপিড লেয়ারটা আছে এখানে হয়। ডিহাইড্রোজিনেস, ডিহাইড্রো, ডিহাইড্রোজিনেস। আচ্ছা, ডিহাইড্রো মানে হচ্ছে, ডি কথাটা মানে হচ্ছে উইদাউট। তোমরা ওই যে ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড পড়ছো না, বলো তো ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড মানে কি? অক্সিজেন ছাড়া। ডিলিট অক্সিরাইবোনিউক্লিক। হ্যাঁ, তার মানে অক্সিজেন ছাড়া সেখানে। তাহলে ডিহাইড্রোজেনেস মানে হচ্ছে হাইড্রোজেন ছাড়া। তাহলে কি স্যার এটা H+? হ্যাঁ, আমি বলছি, খেয়াল করো, আমি শেষ করি। তাহলে ডিহাইড্রোজেনেস মানে হচ্ছে উইদাউট অক্সিজেন, হাইড্রোজেনকে বাদ দিয়ে, হাইড্রোজেনকে মানে বাদ দিয়ে। এখন হাইড্রোজেনকে আমরা বাদ কিভাবে দিব? হাইড্রোজেনকে যদি আমরা এখান থেকে অপসারণ করতে হয় বা এখান থেকে যদি বাদ দিতে হয়, আসলে হাইড্রোজেনকে ভাঙতে হবে। হাইড্রোজেনকে ভাঙলে আমরা দুইটা জিনিস পাই, একটা হচ্ছে হাইড্রোজেন আয়ন, একটা হচ্ছে ইলেকট্রন, একটা প্রোটন একটা ইলেকট্রন পাই। তাহলে ডিহাইড্রোজেনেস বিক্রিয়ার মাধ্যমে এই হাইড্রোজেন গুলো ভেঙে দুইটা জিনিস তৈরি করবে, একটা প্রোটন তৈরি করবে, একটা ইলেকট্রন তৈরি করবে। তাহলে এই বিক্রিয়াটা কোথায় সংঘটিত হচ্ছে? এই বিক্রিয়াটা হচ্ছে আসলে ভিতরের তলে। তাহলে ভিতরের তলে এখানে বিক্রিয়ার মাধ্যমে ইলেকট্রন তৈরি হচ্ছে, আর কি তৈরি হচ্ছে? হাইড্রোজেন তৈরি হচ্ছে, বা প্রোটন, হাইড্রোজেন আয়ন বা প্রোটন তৈরি হচ্ছে। এই প্রোটনটা সরাসরি, হাইড্রোজেন আয়ন বা প্রোটন যেটা তৈরি হচ্ছে এটা সরাসরি ভেতর তল থেকে বাইরের তলে আসতে পারে, এর জন্য কোনো ধরনের বাহকের প্রয়োজন হয় না। কিন্তু ইলেকট্রন যেটা তৈরি হচ্ছে ভেতরের তলে, সেটা ভেতরের তল থেকে বাইরের তলে আসতে গেলে তার সাইটোক্রোমের মধ্য দিয়ে আসতে হয় তাকে। তাহলে এখানে তার সাইটোক্রোম লাগবে। এখন আমরা সাইটোক্রোমের মধ্য দিয়ে এই ইলেকট্রনটা কিভাবে আসবে? দুইটার কিন্তু আলটিমেট ডেস্টিনেশন কিন্তু বাইরের তল, ভালো করে খেয়াল করো। ইলেকট্রন এবং প্রোটন ভেতরের তলে তৈরি হলেও তাদের দুইটারই গন্তব্য হচ্ছে বাইরের তল। তবে দুইটা আসার ওয়েটা এক না, মানে একভাবে আসে না। প্রোটনটা সরাসরি আসতে পারে বাইরের তলে, কিন্তু এই ইলেকট্রনটা বাইরের তলে আসতে গেলে তার জন্য বাহক লাগবে, তার জন্য সাইটোক্রোম লাগবে। এখন সাইটোক্রোমের মধ্য দিয়ে ইলেকট্রনটা কিভাবে আসবে সেটা আমরা দেখব। ওকে, আচ্ছা, তোমাদেরকে একটু আগে আমি একটা কথা বলেছিলাম, তোমরা হ্যান্ড রেজ করে লাভ নাই, এখন তোমরা আমার কথা শুনো, পরে প্রশ্ন শুনবো আমি, ঠিক আছে? আগে আমি শেষ করি, তারপরে। তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে সাইটোক্রোমের মধ্যে একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে আয়রন। ওকে,
আয়রনটা এখানে দুই অবস্থায় থাকতে পারে, আয়রনটা এখানে দুই অবস্থায় থাকতে পারে, আয়রনটা এখানে 3+ অবস্থায় থাকতে পারে, আয়রনটা এখানে 2+ অবস্থায় থাকতে পারে। ওকে, আয়রনটা 3+ এবং 2+, এই 3+ যেটা আছে এটাকে আমরা বলছি জারিত, আর 2+ যেটা আছে সেটাকে আমরা বলছি বিজারিত। তাহলে এই আয়রনের অবস্থা মূলত হচ্ছে দুইটা, সে এই দুই কন্ডিশনে থাকতে পারে এবং এই অবস্থাটা পরিবর্তনশীল। কিভাবে পরিবর্তনশীল? এই 2+ থেকে এটা আবার 3+ এ কনভার্ট হতে পারে, 3+ থেকে আবার 2+ এ কনভার্ট হতে পারে। তবে এই কনভার্সনটা কিভাবে হবে? যখন খেয়াল করো 2+ যেটা আছে সেটা যদি একটা ইলেকট্রনকে যদি ছেড়ে দেয়, একটা ইলেকট্রনকে যদি সে ছেড়ে দেয়, সে সাথে সাথে 3+ এ কনভার্ট হয়ে যাবে। আবার 3+ যদি একটা ইলেকট্রনকে গ্রহণ করে, তাহলে সে সাথে সাথে আবার কিসে কনভার্ট হয়ে যাবে? 2+ এ কনভার্ট হয়ে যাবে। তাহলে এই পরিবর্তনটা নিশ্চয়ই তোমরা জানো আগে থেকেই, এটা তোমরা কেমিস্ট্রিতে পড়ছো, আর এখন আমি যেহেতু বলছি নিশ্চয়ই তোমরা খুব সহজে এটা ধরতে পারছো। এটা যদি ধরতে পারো তাহলে আমাদের জন্য অনেক কিছু ইজি হয়ে যাবে। ক্লিয়ার? এটা ক্লিয়ার যে 2+ ইলেকট্রনকে জি, স্যার। ছেড়ে দিলে 3+ হবে, 3+ ইলেকট্রনকে গ্রহণ করলে 2+ হবে। ওকে, আচ্ছা, এবার দেখো সাইটোক্রোমের মধ্যে কিন্তু এই ঘটনাটাই ঘটবে, একবার 2+ হবে, একবার 3+ হবে, ইলেকট্রন নিবে ছাড়বে, এভাবেই হবে, অর্থাৎ জারণ বিজারণ এখানে ঘটবে। তাহলে আমরা দেখি সেটা কিভাবে হয়। প্রথমে আমরা দেখাবো হচ্ছে তোমার তাহলে তোমরা একটা মনে রাখবা যে 3+ সবসময় ইলেকট্রন নেয়, এটা ভালো করে খেয়াল করো। 3+ সবসময় ইলেকট্রনকে গ্রহণ করে 2+ হয়। আচ্ছা, তাহলে এই যে ইলেকট্রনটা তৈরি হচ্ছে, এই ইলেকট্রনটা গ্রহণ করবে হচ্ছে 3+। আর একটা জিনিস তোমরা এখানে মনে রাখবা, এখানে 3টা সাইটোক্রোম আছে, 3 ধরনের সাইটোক্রোম আছে। সাইটোক্রোম এ, Fe2+ বা Fe3+ এইটা কি বাইরের তলে থাকে? না, এটা পুরোটা মেমব্রেন জুড়ে থাকে। সাইটোক্রোম পুরোটা মেমব্রেন জুড়ে অবস্থান করে। সাইটোক্রোম সি, সাইটোক্রোম বি। ভেতরের তলে হাইড্রোজেন আসলে কোথা থেকে? ভিতরের তলে কি হাইড্রোজেন থাকবে না? এখানে তো তোমার অনেক ধরনের এটা তো রাসায়নিক গঠন, তাই না? এটা ফসফোলিপিড, তোমরা জানো ভেতরের তলে প্রোটিন থাকে, ফসফোলিপিড থাকে, কেন হাইড্রোজেন থাকতে পারে না? জি স্যার। আচ্ছা, আমি আগে শেষ করি, তারপরে তোমাদের প্রশ্নগুলো আমি শুনবো। তাহলে আমরা বলছি এখানে না হলে কিন্তু আমরা আগাইতে পারবো না সিলেবাস। খেয়াল করো, এখানে সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি, সাইটোক্রোম এ, 3টা সাইটোক্রোম মলিকুল আছে এখানে। সাইটোক্রোম বি, সি, এ, তাহলে ইলেকট্রন গুলো এখান থেকে এখানে যাবে, অর্থাৎ সাইটোক্রোম বি হয়ে, সি হয়ে, এ হয়ে তারপরে বাইরের তলে আসবে। এখন সাইটোক্রোমের বি এর মধ্যে তাহলে কে প্রথম এই ইলেকট্রনটাকে রিসিভ করবে? তাহলে আমরা দেখাই, প্রথমে ইলেকট্রনটাকে যে রিসিভ করবে সেটা হচ্ছে 3+। 3+ এই ইলেকট্রনটাকে রিসিভ করবে। এই ইলেকট্রনটাকে যখন, এই মিউট করো, এই ইলেকট্রনটাকে যখন 3+ ইলেকট্রনটাকে যখন রিসিভ করবে, এটা তখন সাথে সাথে কিসে রূপান্তর হয়ে যাবে? 2+ এ রূপান্তর হয়ে যাবে। তাহলে 3+ কি হয়ে যাবে? এই 3+টা 2+ রূপান্তর হয়ে যাবে, স্বাভাবিক। একটু আগে আমি যেটা বলছি, 3+ সাইটোক্রোম বি এর 3+ ইলেকট্রনটাকে গ্রহণ করে 2+ এ কনভার্ট হয়ে গেল। আচ্ছা, 2+ এখন ইলেকট্রনটা সাইটোক্রোম সি কে দিবে। এখন সাইটোক্রোম সি এর মধ্যে এই ইলেকট্রনটাকে কে গ্রহণ করবে? এখন সাইটোক্রোম সি এর মধ্যে Fe3+ যেটা আছে সেটা হচ্ছে ইলেকট্রনটাকে গ্রহণ করবে। তাহলে এই ইলেকট্রনটা সি কে দিবে, সি এর 3+ গ্রহণ করবে। আর 2+ যখন 3+ কে ইলেকট্রনটা দিয়ে দিবে, সে নিজে আবার 3+ এ রূপান্তর হয়ে যাবে। তাহলে ইলেকট্রনটা এখন আছে কোথায়? সি এর মধ্যে এই 3+ ইলেকট্রনটাকে নিল। ইলেকট্রনটাকে যখন 3+ নিবে, তখন সে আবার নিজে সাথে সাথে কি হয়ে যাবে? আবার সে 2+ হয়ে যাবে। আবার সে নিজে কি হয়ে গেল? 2+ হয়ে গেল। এখন ইলেকট্রনটা আছে কার কাছে? 2+ এর কাছে। এখন 2+ এ কে দিবে। এখন একে যদি দেয় তাহলে এর কে নিবে ইলেকট্রনটা? ইলেকট্রন নেয় সবসময় 3+, আমরা জানি। এই 3+টা ইলেকট্রনটাকে রিসিভ করলো, আর এই 2+ তখন আবার সাথে সাথে কি হয়ে গেল? 3+ হয়ে গেল। বুঝছো? এখন এই 3+ যখন ইলেকট্রনটা রিসিভ করলো, রিসিভ করে সাথে সাথে সে কি হয়ে গেল? সাথে সাথে আবার সে নিজে আবার সে 2+ হয়ে যাবে। আবার সে 2+ হয়ে যাবে। ওকে, এখন এই যে 2+ এর কাছে ইলেকট্রনটা আছে, এখন সে কাকে দিবে? এখানে তো আর কোনো সাইটোক্রোম নাই, এদিকে আর কোনো সাইটোক্রোম নাই। তাহলে এই ইলেকট্রনটাকে সে কি করবে? এই ইলেকট্রনটাকে সে বাইরে আসলে সে মুক্ত করে দেবে। এই ইলেকট্রনটাকে বাইরে মুক্ত করে দিয়ে সে নিজে আবার
3+ কনভার্ট হয়ে যাবে, সে নিজে 3+ কনভার্ট হয়ে যাবে। আর ইলেকট্রনটা কোথায় আসবে? ইলেকট্রনটা হচ্ছে বাইরের তলে সে মুক্ত করে দিবে। ইলেকট্রনটা এখানে, যেহেতু কোনো সাইটোক্রোম এটাকে গ্রহণ করতে পারতেছে না, তাহলে ইলেকট্রনটা বাইরের তলে আলটিমেটলি চলে আসলো। তাহলে দেখো, একদম সহজ করে আবারও বলছি, এই ইলেকট্রন বি হয়ে সি হয়ে এ হয়ে আলটিমেটলি তার গন্তব্য হচ্ছে কোথায়? বাইরের তলে সে চলে আসছে। বি হয়ে সি হয়ে এ হয়ে তারপরে বাইরের তলে। তাহলে এখানে ইলেকট্রনটা আমরা দেখতে পাচ্ছি, ইলেকট্রন আগে থেকে কিন্তু প্রোটন আছে, এই যে দেখো প্রোটন এবং ইলেকট্রন আছে। আর এখানে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আরেকটা জিনিস এখানে প্রবেশ করে, সেটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেন প্রবেশ করে। তাহলে এই তিনটা জিনিস মিলে কি তৈরি করবে? এই তিনটা জিনিস মিলে হচ্ছে হাফ মোল ওয়াটার তৈরি করবে। এই তিনটা জিনিস বিক্রিয়া করে হাফ মোল ওয়াটার তৈরি করে, এবং এটা আবার কি হয়? বাইরে চলে আসে। তাহলে বিক্রিয়াটাকে আমি এখানে দেখাচ্ছি তোমাদের কাছে। বিক্রিয়াটা আমি আবার আলাদা করে দেখাচ্ছি। এই মিউট করো না কেন, সাউন্ড হয়। হাইড্রোজেন আয়ন, ইলেকট্রন কি হলো? হাফ মোল ওয়াটার হলো। এই যে দেখো হাফ মোল ওয়াটার হলো, এবং এই হাফ মোল ওয়াটারটা আবার বাইরে চলে আসলো। বাইরে মানে মাটিস্থ দ্রবণের মধ্যে আবার ব্যাক করলো। ওকে, তাহলে এই তিনটা জিনিস এখানে মিলে, এই যে রাফিদুল, রোল 92, তাহলে দেখো এই যে এই তিনটে মিলে হাফ মোল ওয়াটার তৈরি করলো, ওয়াটারটা বাইরে চলে আসলো। এখন প্রশ্ন হচ্ছে যে এর মধ্যে কি কোনো আয়ন ভিতরে প্রবেশ করছে? এর মধ্যে তো কোনো আয়ন আমরা ভিতরে প্রবেশ করতে দেখি নাই। তাহলে এখনো কিন্তু কোনো আয়ন ভিতরে যায় নাই, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে কোষস্থ দ্রবণে আয়নের প্রবেশ করতে হবে। কিন্তু আমরা আলটিমেটলি পর্যন্ত যেটা দেখলাম, যে এখানে কোনো ধরনের আয়ন এখন পর্যন্ত ভেতরে যায় নাই। শুধুমাত্র আমরা কি দেখলাম? আমরা দেখলাম ভেতরের তল থেকে ইলেকট্রনটা কোথায় আসলো? বাইরের তলে আসলো। কিসের মধ্য দিয়ে? সাইটোক্রোমের মধ্য দিয়ে। একবার সে জারিত করলো, বিজারিত করলো, একবার 3+, একবার 2+, 3+, 2+, 3+, 2+ হয়ে এখানে চলে আসলো। ঠিক আছে, তাহলে ইলেকট্রনটা প্রথমে গ্রহণ করলো 3+, তারপরে 2+ হলো, তারপরে এই 3+ কে দিয়ে দিল, আবার সে নিজে 2+ হয়ে গেল, 2+ একে দিল, এ আবার 2+ হলো, এ আবার কি করলো? ভেতরের তলে ইলেকট্রনটাকে মুক্ত করে দিল। আচ্ছা, এবার আসো, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আয়ন কিভাবে ভেতরে যাচ্ছে সেই প্রক্রিয়াটা আমরা দেখব। এখন এই মতবাদের মধ্যে অ্যানায়নটা ভেতরে আসলে প্রবেশ করে। মনে রাখবা এখানে যে আয়নটা ভেতরে যাবে এখন, সেটার নাম হচ্ছে অ্যানায়ন। এই অ্যানায়নটা এখন ভেতরের তলে প্রবেশ করবে, অর্থাৎ কোষস্থ বহিস্থ দ্রবণ বা মাটিস্থ দ্রবণ থেকে সে কোষস্থ দ্রবণে প্রবেশ করবে, এবং সে সাইটোক্রোমের মধ্য দিয়ে যাবে। আচ্ছা, তাহলে এই অ্যানায়নটা যদি ভেতরে যেতে চায়, তাহলে তারও তো একটা ক্যারিয়ার লাগবে, বাহক লাগবে। তাকে আসলে নিবে কে? সাইটোক্রোম নিবে। আচ্ছা, সাইটোক্রোমের অবস্থা দুইটা, সে 2+ অবস্থা হতে পারে, 3+ অবস্থা হতে পারে, তার জারণ মান 2 হতে পারে, তার জারণ মান 3 হতে পারে। সাইটোক্রোম যদি 2+ কন্ডিশনে থাকে, তাহলে সে দুইটা ইলেকট্রনকে অ্যানায়নকে নিতে পারবে। ঠিক আছে, আর যদি সে 3+ কন্ডিশনে থাকে, তাহলে 3টে অ্যানায়নকে সে নিতে পারবে। এটা তো তোমরা বুঝতে পারতেছো, তার যতগুলো প্লাস ততগুলো অ্যানায়নকে সে নিতে পারবে। তাহলে দেখো, আমরা এই ধরো আমরা একটা দিয়ে বলি, এখানে ধরো এই আয়রনটা এখন দুইটা অ্যানায়ন তার আছে। ওকে, যেহেতু জারণ মান 2, তাহলে দুইটা অ্যানায়নকে সে নিতে পারে, বা দুইটা অ্যানায়ন তার মধ্যে আছে। এখন সে যদি একটা অ্যানায়নকে নেয়, এই বাইরের এই অ্যানায়নটাকে নেয়, সাথে সাথে তার অ্যানায়নের পরিমাণ কয়টা হয়ে যাবে? 3টা হয়ে যাবে। এখন এই 3টা অ্যানায়নের মধ্যে থেকে আবার একটা অ্যানায়ন, এখানে কিন্তু অলরেডি 2টা অ্যানায়ন আছে, তাহলে সে যদি আবার এখান থেকে একটা অ্যানায়নকে নেয়, তাহলে কি হয়ে যাবে? তার অ্যানায়ন হয়ে যাবে 3টা। এই 3টার থেকে এখানে অলরেডি 2টা আছে, এই 2টাকে যদি এখান থেকে একটা দেয়, তাহলে কি হয়ে যাবে? 3টা হয়ে যাবে অ্যানায়ন। এখন এই 3টা অ্যানায়ন নিয়ে এবার কাকে দিবে? সাইটোক্রোম তো নাই, তাহলে এখন এই অ্যানায়নের কি হবে? এই অ্যানায়নকে আসলে কোথায় পাঠানো হবে? এই অ্যানায়নটাকে আসলে এটাকে বাইরের তলে পাঠানো হবে। এই অ্যানায়নটাকে আলটিমেটলি এটাকে বাইরের তলে, মানে বাইরের তলে বলতে এটাকে কোষস্থ দ্রবণে পাঠানো হবে। এভাবে করে অ্যানায়ন গুলো ভিতরে যায়। আমি আবারও বলছি, একটু খেয়াল করো, এখানে 3+ আছে, এখানে 3+ আছে, আবার বুঝো, খেয়াল করো, জারণ মান 2 মানে সে 2টা অ্যানায়নকে নিতে পারে, জারণ মান 3 মানে সে 3টা অ্যানায়নকে নিতে পারে। আচ্ছা, এখানে যখন 2 অবস্থায় ছিল, +2 অবস্থায়, তখন তার মধ্যে অ্যানায়ন হচ্ছে 2টা। সে যখন, খেয়াল করো, সে যখন একটা ইলেকট্রনকে এদিকে দিয়ে দিল,
এই অবস্থায় সে যখন একটা ইলেকট্রনকে এদিকে দিয়ে দিল, সে নিজে আবার 3+ হয়ে গেল, তখন কিন্তু তার অ্যানায়নের ধারণ ক্ষমতা বেড়ে গেল। তখন দুইটা থেকে সে এখান থেকে একটা নিয়ে এসে 3টা হয়ে গেল। দেখছো, 2+ অবস্থায় দুইটা অ্যানায়নকে সে নিতে পারে, কিন্তু যখন তো 2+ অবস্থায় তো সে থাকে না, সে এই ইলেকট্রনটা এদিকে দিয়ে সে নিজে 3+ হয়ে গেল। আর নিজে যখন 3+ হয়ে গেল, তখন সে এই অ্যানায়নটাকে নিয়ে, আর তো তার আগে দুইটা ছিল, এই দুইটা এবং একটা মিলে সে 3টে অ্যানায়ন নিল। এবার এখান থেকে দেখো, এটাকে একটা দিল, এটা আবার যখন ইলেকট্রনটাকে এটা যখন ইলেকট্রনটাকে এদিকে দিল, সে নিজে 3+ হয়ে গেল। তাহলে আগে তার দুইটা অ্যানায়ন ছিল, এখান থেকে একটা নিয়ে সে 3টা হয়ে গেল। 3টা আবার কি করলো দেখো, এটা যখন ইলেকট্রনটাকে যখন কি করলো, ছেড়ে দিল, নিজে আবার 2+ হয়ে গেল। 2+ হয়ে যখন সে এখানে আসলো, তখন ইলেকট্রন এঁকে দিল। এভাবে করে এখানে আলটিমেটলি অ্যানায়নটা 3টে অ্যানায়ন এখানে আছে। এখন দেখো, এখানে 3+ মানে 3টে অ্যানায়ন আছে। এখন এই 3+ যদি একটা ইলেকট্রনকে গ্রহণ করতে হয়, তাহলে কিন্তু সে আবার সাথে সাথে 2+ হয়ে যাবে। তাহলে এখানে 3টে অ্যানায়ন নিয়ে সে তো আর 3টে অ্যানায়নকে ধরে রাখতে পারবে না, তার মানে তাকে 2টা রাখতে হবে। তাহলে একটাকে সে কি করবে, মুক্ত করে দিবে। এই যে দেখো, একটাকে সে ভিতরে দিয়ে দিবে, এই যে একটাকে ভিতরে দিয়ে দিল। এভাবে করে একটা অ্যানায়ন কিন্তু কি হয়, ভেতরে প্রবেশ করে। বোঝা গেছে? তাহলে অ্যানায়ন গুলো, ইলেকট্রন এদিকে আসবে, ইলেকট্রন এদিকে আসতেছে, কিন্তু অ্যানায়ন এদিকে যাচ্ছে, এবং এটা কিন্তু স্পন্টিনিউয়াসলি হয়, একই সাথে ঘটনাটা ঘটে। যদিও আমরা আলাদা আলাদা ভাবে ব্যাখ্যা করছি, আমরা একটা একটা করে ব্যাখ্যা করছি, কিন্তু এই ঘটনাটা একই সাথে ঘটে। ইলেকট্রন এক ধাপ আগাবে, অ্যানায়ন এক ধাপ যাবে, এভাবে কিন্তু দুইটা একই সাথে ঘটনাটা ঘটে। এবার আসো, এবার আমরা ক্যাটায়নের ক্ষেত্রে বলি। ক্যাটায়নের ক্ষেত্রে যেটা বলা হয়েছে লুন্ডেগার্ডের মতবাদ অনুযায়ী, ক্যাটায়ন কিন্তু এখানে নিষ্ক্রিয়ভাবে প্রবেশ করে। তোমরা এখানে দেখতে পাবে ক্যাটায়নের জন্য কোনো ধরনের আয়ন বাহকের কোনো প্রয়োজন নাই। এই লুন্ডেগার্ডের মতবাদ অনুসারে বা এই থিওরি অনুসারে ক্যাটায়নটা হচ্ছে সরাসরি নিষ্ক্রিয়ভাবে ভেতরে প্রবেশ করে, এর জন্য কোনো ধরনের সাইটোক্রোম বাহকের কোনো প্রয়োজন নাই। এই হচ্ছে আমার ব্যাখ্যা। এখন তোমাদের কোনো প্রশ্ন থাকলে। স্যার অ্যানায়নটা স্যার একটু আরেকবার বলবেন? আচ্ছা, অ্যানায়নটা আবার বলছি, খেয়াল করো, একবারে সহজ করে বলি তাহলে বুঝতে পারবা। সহজ করে বলি, দেখো, এটা মনে রাখবা, যতগুলো প্লাস ততগুলো অ্যানায়ন, এটা মনে রাখো। এখানে যতগুলো প্লাস দিছি আমরা ততগুলো অ্যানায়ন, কারণ যার যার মান যত, সে ততগুলো অ্যানায়নকে নিতে পারবে, যতগুলো প্লাস ততগুলো অ্যানায়নকে নিতে পারবে। এটা বুঝছো তো? আচ্ছা, তাহলে এই যে দেখো, এটা দুইটা ছিল, একটা অ্যানায়নকে নিল, 3টে হলো। 3টা, এই দুইকে একটা দিল, সে আবার 3টা হয়ে গেল। 3টা আবার দুইটাকে একটা দিল, আবার সে 3টা হয়ে গেল। এবার 3টা কাকে দিবে? এখানে তো কেউ নাই, তাহলে এটা ভিতরে দিয়ে দিল, হয়ে গেল। এভাবে চিন্তা করো না। যদি তোমার কাছে এটা কঠিন মনে হয়, তুমি এভাবে চিন্তা করো, ঠিক আছে? মনে মুখস্থ করা তো পারবা, তাই না? খুব কঠিন কিছু না, আসলে একদম সহজ, ইজি ব্যাপার। এই হচ্ছে লুন্ডেগার্ডের মতবাদ। আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার পরীক্ষার মধ্যে তো আর মেকানিজম দিতে হবে না, পরীক্ষার মানে মধ্যে এইরকম চিত্র এঁকে? আসলে মেকানিজমে আসবে, আসলে অন্য কিছু না, আসলে মেকানিজমে আসবে। ওকে, আসলে মেকানিজমে আসবে। তোমাদেরকে স্যার ব্যাখ্যাটা কি এভাবেই করতে হবে? ব্যাখ্যাটা এত জটিল করে বলা নাই, বইয়ের মধ্যে যেভাবে আছে সেভাবেই ব্যাখ্যা দিবা, কিন্তু বোঝার জন্য তো একটু বড় করে করতেই হয়। তোমাদের তো আমরা শুধু বইয়ের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি না, আমরা তো একটু বড় করেই বলি, তাই না? সেভাবে আমি সেজন্য সেভাবে ব্যাখ্যা করছি, কিন্তু তোমরা তো বইয়ের মধ্যে এত কথা লিখবা না। বইয়ের মধ্যে মানে বইয়ের মতো মানে আমি যা বলছি সব কথা তো তোমরা লিখবা না, তোমরা যা বইয়ের মধ্যে আছে সেটাই লিখবা। জি স্যার, বুঝতে পারছি। স্যার চিত্র কি স্যার এটাই দিতে হবে? আচ্ছা হ্যাঁ, চিত্র এটাই দিবা, বইতে যেটা আছে সেটাই দিবা। স্যার, বলো। তাহলে স্যার বাইরে থেকে মানে প্রথমে 3টা অ্যানায়ন আসে, প্রথমে Fe2+ দুইটা গ্রহণ করে, কিন্তু Fe2+ যখন আবার একটা ইলেকট্রনকে বাইরের তলে ছেড়ে দেয়, তখন ধারণ ক্ষমতা আরেকটা বেড়ে যায়, আরো একটা গ্রহণ করে 3টা হয়, এভাবে? আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, আবার বলছি। 100, আচ্ছা রোল নাম্বার গুলো 10, 14, 15, 35, 47, 51, 60, 63, 100, 108, 108, তারপর হচ্ছে 111, 112, 115, 115 মনে আছো না? আচ্ছা, 115 আছো। নাই হচ্ছে 116, 117। তোমাদের এত অ্যাবসেন্ট কেন? 130 অ্যাবসেন্ট। ওকে, এটা অনুধাবন প্রশ্ন, এটা 3 জন্য, 3 নাম্বারের জন্য আসতে পারে। 3 নাম্বারের জন্য আসলে ডায়াগ্রামটা খুব সুন্দর করে দিবা, লেখাটা কমাইট লিখবা, একদম মেইন কথাগুলো লিখবা। বইয়ের মধ্যে কিন্তু ছোট করে লেখা আছে, তো বড় করে লেখা নাই, বোঝার জন্য আমি অনেক বড় করে বলছি। আচ্ছা, কার জানি প্রশ্ন ছিল, বলো। হ্যাঁ, প্রশ্নটা বলো, আবার কি বলছিলা? স্যার, বলো। আমার প্রশ্ন হচ্ছে
হ্যাঁ। সাইটোক্রোম এ তে ফার্স্ট ইলেকট্রন থাকার কারণে এটা আয়রন 2+ ছিল, ইলেকট্রনটা দিয়ে দেওয়ার কারণে আয়রন 3+ হয়েছে, যার কারণে একটা ধারণ ক্ষমতা বেড়ে যায়, যার কারণে বাইরে থেকে একটা অ্যানায়ন আসে স্যার, Right, এটাই না? হ্যাঁ এটাই। আবার এখানে দেখো এরপর স্যার দ্বিতীয় চক্রটা স্যার কি হয়, মানে সাইটোক্রোম সি তে গিয়ে কি হয় এ থেকে? এ থেকে সি তে কি হয়, তাহলে দেখো সি কিন্তু দেখো সি এর মধ্যে কিন্তু এখন এখানে কিন্তু একটা ইলেকট্রন আছে, দেখো আমি আবার বলছি সি জি স্যার, কিন্তু একটা আছে। ইলেকট্রনটাকে, হ্যাঁ সি এর এখানে ইলেকট্রন আছে, এটা একে দিয়ে দিলে কিন্তু তার ধারণ ক্ষমতা আবার বেড়ে গেল, তাহলে অ্যানায়নটাকে সে টুক করে নিয়ে আবার সে এটাতে পরিণত হয়ে গেল। ওকে, ও মানে স্যার যুগপত ভাবেই তিনটা অ্যানায়ন নিয়ে নিবে আর কি, যে দুইটা নিবে তার চেয়ে একটু দেরি করে তারপর আরো একটা নিবে, মানে এরকম হয় না, যুগপত ভাবেই হ্যাঁ তিনটা নিয়ে নেয়। যুগপৎ ভাবে এই ঘটনাটা ঘটে, মানে একটা দিবে একটা ও। নিবে, ইলেকট্রন ও, দিবে আচ্ছা, নিবে। ঠিক আছে। লাগাই দেন। ঠিক আছে, মানে জি স্যার, বুঝছি। ইলেকট্রন এভাবে ছেড়ে দেওয়ার ঘটে। পরে তারপরে অ্যানায়ন কি গ্রহণ করবে? ওকে স্যার। হ্যাঁ বলো আবার স্যার, বলো। সাইটোক্রোম সি তে কি স্যার ওই প্রথমে আয়রন 2+ প্রথমে ইলেকট্রন ছেড়ে দেওয়ার পরে তারপরে কি অ্যানায়ন গ্রহণ করবে? রাইট, ইলেকট্রন ছেড়ে দিবে তারপর অ্যানায়ন গ্রহণ করবে, এভাবেই তো হয়। এটা তো বুঝে গেছো। এখানে কি হয় লাস্ট স্টেজে এসে দেখো, এখানে কিন্তু আহ, এখন দেখো এই জায়গায় কিন্তু কি আছে, আচ্ছা এখানে দেখো, এখানে দেখো 3+ অবস্থায় আছে, 3+ অবস্থায় আছে মানে তার কাছে তিনটা অ্যানায়ন আছে। এখন সে তো একটা ইলেকট্রন নিবে, হাইড্রোজেনেজ বিক্রিয়া তো বারবার হচ্ছে, কন্টিনিউয়াসলি হচ্ছে, তাহলে তাকে এখন একটা ইলেকট্রন রিসিভ করতে হবে। একটা ইলেকট্রন যেই মাত্র সে রিসিভ করবে সেই মাত্র তখনই সে 2+ হয়ে যাবে, তাহলে তো তার ধারণ ক্ষমতা কমে যাবে, তখন তো সে দুইটা অ্যানায়নকে নিতে পারবে, তাহলে আরেকটা অ্যানায়ন কি করবে, এই যে একটা অ্যানায়নকে এদিকে দিয়ে এটাকে ভিতরে পাঠিয়ে দিল, উল্টা রিভার্স পিছনে তো যেতে পারবে না। স্যার দুই একজন মনে ওয়েটিং রুমে আছে স্যার। ওয়েটিং রুমে কেউ নাই এখন আপাতত। স্যার, এত কিছু না করে স্যার ক্যাটায়ন শোষণের কি কোনো ব্যাখ্যা আছে? বুঝি না। স্যার ক্যাটায়ন শোষণ যে করলো ওইটার কি না, কোনো এটার কোনো ব্যাখ্যা ব্যাখ্যা নাই, আছে? এটার কোনো ব্যাখ্যা নাই আসলে, এটা হলো তার লিমিটেশনস, এটা কোনো সে ব্যাখ্যা দিতে পারে না, সে বলছে এটা এভাবে যায়, তো আমরা সে যেভাবে বলছে আমাদেরকে তো সেভাবে বলতে হবে, ঠিক আছে। স্যার এই সাইটোক্রোম ওকে স্যার। শুধু বলো। সাইটোক্রোম বি থেকেই তো বাইরের তলে যাওয়া যেত, তাহলে স্যার এই সাইটোক্রোম এ সাইটোক্রোম সি এগুলো দরকার কি ছিল? এ কি বলে, এগুলো না থাকলে এদিকে আসবে কিভাবে? সাইটোক্রোম বিসি এর কি দরকার, মানে এগুলো না থাকলে এদিকে ইলেকট্রনটা আসবে কিভাবে, বা এটা এইভাবে আসবে কিভাবে? আমরা একটা দিয়ে বুঝাইতে পারি, কিন্তু এখানে মূলত থাকে তিনটা, এখন থাকলে তুমি তো আর দুইটাকে বাদ দিতে পারবে না, তাদের কথা তো তোমাকে বলতে হবে। আর সাইটোক্রোমের এই কথাটা আমরা কিভাবে মনে রাখবো, এখানে সিকোয়েন্সটা মনে রাখতে হবে, সিকোয়েন্সটা আমরা এইভাবে মনে রাখতে পারি, যখন আমরা ছোট ছিলাম তখন আমাদেরকে কি বলা হতো, বেবি বলা হতো, তাই না? একটু বড় যখন হলাম চাইল্ড, তারপরে যখন আরো বড় হলাম তখন হচ্ছে অ্যাডাল্ট, তাহলে বাম পাশ থেকে যদি আমরা বেবি, চাইল্ড, অ্যাডাল্ট এভাবে আমরা মনে রাখতে পারি, ঠিক আছে। বি সি এ সিকোয়েন্সটা কিন্তু এবিসি না, বি সি এ, এটা কিন্তু তোমরা যেন ভুল না হয়, মনে সিকোয়েন্সটা আমরা কিন্তু খেয়াল করি খাতা দেখার সময়। স্যার এই সিকোয়েন্সের কি কোনো কারণ আছে? কারণ নাই, এখানে এই বি সি এ দেওয়ার ব্যাখ্যাটা হচ্ছে এটা সে আসলে কতটুকু আলোক রশ্মি শোষণ করে, এটার আলোক তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী এগুলো নামকরণ হয়, কাজে এটা তোমাদের দরকার নাই, নামকরণের সার্থকতা পড়ার সময় এখানে নাই, ঠিক আছে। এখানে তোমরা স্যার খালি ক্যানায়নটা কি কোনো নির্দিষ্ট মূলের? অ্যানায়ন বুঝি নাই। স্যার বলো অ্যানায়নটা কি কোনো নির্দিষ্ট মৌলের নাকি? যে কোনোটা স্যার হতে এখানে পারে, যে অ্যানায়নটা সেটা কি কোনো নির্দিষ্ট মৌলের? আমি তো সেটা নির্দিষ্ট করি না, আমি তো এ দিছি, আমি তো কোনো নির্দিষ্ট করি নাই, ও সে আচ্ছা যে স্যার। কোনো অ্যানায়ন হতে পারে। এই চিত্রটা কি পরীক্ষার খাতায় পেন্সিল দিয়ে আঁকবো না কলম দিয়ে? তুমি যদি এনাফ কনফিডেন্ট হও তুমি কলম দিয়ে আঁকতে পারো, আর তোমার যদি কনফিডেন্সের অভাব থাকে তুমি পেন্সিল দিয়ে আঁকবা। তুমি যদি মনে করো যে আমার এটা ভুল হবে না, তাহলে তুমি কলম দিয়ে আঁকতে পারো, আমাদের কোনো বাধা স্যার নেই। এটা 1/4O2 এটা কি পরিবেশ থেকে বাইরে সেল মেমব্রেনে প্রবেশ করে স্যার? হ্যাঁ, এটা এই যে মাটির মধ্যে দ্রবীভূত যে অক্সিজেন আছে সেই দ্রবীভূত অক্সিজেন, মাটিস্থ পানির মধ্যে যে দ্রবীভূত অক্সিজেন আছে সেটা। স্যার এখানে কি স্যার মানে তিন ধরনের সাইটোক্রোমই শুধু থাকে স্যার? এখানে শুধু সেল মেমব্রেনের মধ্যে তিন ধরনেরই আছে, মূল ডোমের মধ্যে এই তিন রকমেরই আছে, অন্য জায়গায় আরো অনেক কিছু থাকতে পারে। আচ্ছা, তার মানে আমি মনে হয় যে আমরা সময় নিয়ে নিচ্ছি, আর এটা আমরা বলো। স্যার তো অক্সিজেন গুলো প্রবেশ করলো স্যার, এটা কোনো বাহক লাগবে? অক্সিজেন প্রবেশের কোনো যে বাহক লাগে না, অক্সিজেনটা তো আর এদিকে যায় না, এটা তো বাইরের তলেই আছে, এটা তো আর ভিতরে যায় নাই, বাহক লাগলে তো আমরা বলতাম। স্যার এখানে শেষের অ্যানায়নটা কিভাবে বাইরে গেল স্যার? অ্যানায়নটা কিভাবে বাইরে গেল? স্যার শেষের এই একটা অ্যানায়ন যে স্যার, এটা একটু স্যার বলে দিলেন স্যার ভালো হতো। আচ্ছা, আবার বলতেছি, খেয়াল করো।
অ্যানায়নটা কিভাবে বাইরে গেল, মানে এটার কথা বলতেছে তো, এই অ্যানায়ন এটা কিভাবে বাইরে গেল সেটা তো। জি স্যার, জি স্যার। আচ্ছা, এখানে কয়টা অ্যানায়ন আছে দেখো, এখানে কয়টা অ্যানায়ন? স্যার তিনটা অ্যানায়ন না? এখানে তিনটা আছে। আচ্ছা, তিনটা হ্যাঁ। আছে, ওকে ফাইন। এই তার মানে আয়রন 3+ আছে বলে তিনটা ধারণ ক্ষমতা আছে। এখন এই 3+ তো জি। সবসময় হুম। থাকবে না, সে তো 2+ এ কনভার্ট হয়ে যাবে। যখন ইলেকট্রনটাকে নিবে সে তো 2+ হয়ে যাবে। তখন সে যখন ইলেকট্রনটা একটা ইলেকট্রনকে গ্রহণ করে যখন আবার 2+ হয়ে গেল, তখন তার ধারণ জি স্যার। ক্ষমতা কমে গেল। সে এখন তিনটা থেকে সে এখন দুইটা নিবে, আর একটা এক্সট্রা একটাকে কি করবে? সে এক্সট্রা একটাকে স্যার বের করে দিবে। এই তো বের করে দিল, এই যে বের করে দিল। আচ্ছা জি স্যার, বুঝছি বস। স্যার অ্যানায়ন প্রবেশটা শুরু হয় কোনখান থেকে স্যার? এই যে এখান থেকে, এই যে এখান থেকে। স্যার এই যে Fe2+ থেকে কি প্রথমে আসে Fe2+ এ? হ্যাঁ, প্রথমে এই ইলেকট্রন দুইটা অ্যানায়ন, হ্যাঁ এখানে দুইটা অ্যানায়ন আছে, এই একটাকে গ্রহণ করে, কারণ এই 2+ যখনই 3+ হয়ে যাবে তখন তার আরেকটা অ্যানায়নের ধারণ ক্ষমতা বেড়ে যাবে। তখন সে আগে দুইটা ছিল, এই একটাকে নিয়ে সে তিনটা হয়ে গেল। এই যে মানে স্যার আগের থেকে দুটো মজুদ ছিল স্যার? হ্যাঁ, আগে থেকে দুইটা ছিল। স্যার সাইটোক্রোম এ তে 3 Fe3+ যে অ্যানায়নটা ছাড়বে, সাইটোক্রোম বি তে কি সেই অ্যানায়নটা গ্রহণ করে Fe3+ তে আবার 3A- হবে? সেম অ্যানায়ন, একই অ্যানায়ন, অ্যানায়নটা একই থাকবে এখানে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে আমি মনে হয় যে এটা তোমাদের কাছে তোমাদের বুঝাইতে পারছি। তো আমরা তাহলে সহজ না বলো তো? প্রথমে দেখলে মনে হয় যে হাই কি কঠিন, কি একটা কঠিন জিনিস, কিন্তু তুমি যদি বুঝো তাহলে অনেক সহজ। আচ্ছা শোনো, তোমাদের এখন যে সময় আছে, সময়ের মধ্যে আমি একটা কাজ করতে পারি, আঁকতে গেলে সময় লাগবে, আমি বরং আঁকা জিনিস আছে সেটা দেখাই ব্যাখ্যা করে দিই, কি বলো? জি স্যার, ওকে। 4-5 মিনিট সময় আছে, তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনো। আমি তোমাদের এই আঁকা জিনিসটা আমার স্লাইডের মধ্যে থেকে দেখাই দিই, কারণ আমি নাইলে এটা একে পড়াইতে গেলে আমরা আজকে পড়াইতে পারবো না। এই যে দেখো, এই যে সেকেন্ড যে মতবাদ যেটা আছে, এটার নাম হচ্ছে প্রোটন অ্যানায়ন কো-ট্রান্সপোর্ট। এটা তোমাদের পরের ক্লাস কি বলো তো? পরের ক্লাস কি আজকে? ম্যাথ। কোন স্যার জানো? জানি না স্যার। আচ্ছা আজকে জানি না স্যার। আচ্ছা শোনো, আগে আগে ছেড়ে দিতে হবে না, আবার না ঢুকতে পারলে উনি আবার মাইন্ড করবে। দেখো এখানে হচ্ছে এটাকে সেল মেমব্রেন, ওকে, এটা হচ্ছে ধরো বহিস্থ দ্রবণ, এটা হচ্ছে কোষস্থ দ্রবণ, ওকে, এটা হলো বহিস্থ দ্রবণ, এটা হলো কোষস্থ দ্রবণ। আমি একটু তাড়াতাড়ি করে বলছি। দেখো এখানে হলো হাইড্রোজেন আয়ন, এখানে কোষের ভেতর থেকে কোষ কি করবে, একটা এটিপি কে খরচ করবে, এটা একটা এটিপি কে খরচ করে একটা হাইড্রোজেন আয়নকে সে কি করবে, বাইরে দিয়ে দিবে। এবং এখানে তার একটা এই এনজাইমের সাহায্য লাগে, এটিপিএজ এনজাইম আমরা বলি। এটিপিএজ এনজাইমটা খরচ করে একটা এটিপি কে ভেঙে হাইড্রোজেন আয়নকে কোথায় পাঠিয়ে দিল, বাইরে পাঠিয়ে দিল, কোষের ভেতর থেকে বাইরে গেল। এরকম একটা না, অনেকগুলোই প্রবেশ করে, ধরো 100টা হাইড্রোজেন আয়ন কোথায় চলে আসলো, বাইরে পাঠিয়ে দিল। ওকে, কিভাবে? প্রতিবারই একটা করে এটিপি ভেঙে জোর করে এদেরকে বাইরে পাঠানো হলো। এখন বাইরে এভাবে যদি হাইড্রোজেন আয়নগুলোকে বাইরে পাঠাইতে হয়, তাহলে এখানে হাইড্রোজেন আয়ন কমে গেল, হাইড্রোজেন আয়ন কমে যাবে, আর এই পাশে হাইড্রোজেন আয়ন বেড়ে যাবে। এটাই তো স্বাভাবিক, তাই না? হাইড্রোজেন আয়ন বেড়ে যাবে। আচ্ছা, হাইড্রোজেন আয়ন যদি বেড়ে যায়, এখানে হচ্ছে পিএইচটা কমে যাবে, আর এদিকে হচ্ছে পিএইচটা বেড়ে যাবে। তাহলে দেখো হাইড্রোজেন আয়ন কে পাঠানোর কারণে কি অবস্থা তৈরি হলো, দুই দিকে কিন্তু একটা অসমতা তৈরি হয়ে গেল, একটা ইমব্যালেন্স তৈরি হয়ে গেল। এইদিকে ধনাত্মক চার্জের পরিমাণ কমে গেল, এদিকে ধনাত্মক চার্জের পরিমাণ বেড়ে গেল, যার ফলে কি হলো, পিএইচটা বেড়ে গেল, অসমান হয়ে গেল। এই অবস্থাটাকে, এই অবস্থাটাকে, অসমতাটাকে আমরা বলি ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। এটাকে কি বলা হয়? ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট মানে হচ্ছে আনতি, মানে অসমতা, যেটা হাইড্রোজেন আয়নের ইমব্যালেন্স, যার ফলে চার্জের ইমব্যালেন্স হয়ে গেল, ধনাত্মক চার্জ এদিকে কমে গেল, এদিকে বেড়ে গেল। তো এই অসমতার কারণে একটা শক্তি তৈরি হয়, যেটাকে বলা হয়, যেটার নাম হচ্ছে ইলেকট্রন মোটিভ ফোর্স। বইয়ের মধ্যে আছে শব্দটা, দেখবা, ইলেকট্রন মোটিভ ফোর্স। এই ফোর্সটা যখন তৈরি হবে,
এই ইলেকট্রনের অসমতার মানে এই ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্টের কারণে এই ইলেকট্রন মোটিভ ফোর্সটা যখন তৈরি হবে, এখানে কিছু বাহক আছে, তোমরা সেল মেমব্রেনের মধ্যে কিছু প্রোটিন দেখতে পাচ্ছ, 3 রকমের প্রোটিন দেখা যাচ্ছে, এরা হচ্ছে এখানে বাহক। এই মতবাদের মধ্যে বাহক হচ্ছে প্রোটিন, মনে থাকবে। ওখানে বাহক কি ছিল, আগেরটাতে বাহক কি ছিল, আগেরটাতে বাহক ছিল সাইটোক্রোম, এখানে বাহক কি, এখানে বাহক হচ্ছে প্রোটিন। তো এই প্রোটিনগুলো অ্যাক্টিভেট হবে, এই প্রোটিনগুলো সক্রিয় হবে যখন এই ইলেকট্রন মোটিভ ফোর্সটা তৈরি হবে, তখন হচ্ছে বাহক প্রোটিনগুলো সক্রিয় হবে, বাহক প্রোটিন সক্রিয় হবে। ওকে, তাহলে এই বাহক প্রোটিনগুলো যখন সক্রিয় হবে তখন বাহক প্রোটিনগুলো আয়নকে মানে রিসিভ করতে পারবে, তখন সে এই আয়নটা দেখো, এই বাহকটা, এই বাহক প্রোটিনটা একটা ক্যাটায়নকে, সেটা পটাশিয়াম হতে পারে, অন্য যে কোনো কিছু হতে পারে, নিয়ে সে আবার ভেতরে নিয়ে যাবে ব্যালেন্স করার জন্য। কারণ ভেতরে হাইড্রোজেন আয়নের ধরো 100টা পজিটিভ আয়ন ভেতরে কম আছে, সেজন্য সে 100টা ক্যাটায়নকে ভেতরে নিয়ে যাবে, সেটা যে কোনো ক্যাটায়ন হতে পারে। যেহেতু ভেতরে ধনাত্মক চার্জের পরিমাণ কমে গেছে হাইড্রোজেনটা আসার কারণে, এখন এই বাহক আয়নটা সক্রিয় হওয়ার কারণে সে ব্যালেন্স করার জন্য 100টা ক্যাটায়নকে সে ভেতরে নিয়ে গেছে। এটাকে বলা হয় ক্যাটায়ন ইউনিপোর্ট। বোঝা গেছে এতটুকু? আচ্ছা, এবার আসো, এই যে হাইড্রোজেন আয়নগুলো যারা বাইরে আসছে তারাও কিন্তু ভেতরে যেতে চায়, অথবা বাইরে থেকে কোনো হাইড্রোজেন আয়ন ভেতরে যেতে চায়, কারণ ভেতরে হাইড্রোজেন আয়নের যদি আবার প্রয়োজন দেখা যায় তখন হাইড্রোজেন আয়ন ভেতরে যেতে চায়, তবে সে এককভাবে যেতে পারবে না। তখন একই বাহক হাইড্রোজেন এবং অ্যানায়ন দুইটাকে একই সাথে ভেতরে যেতে হবে। এখন হাইড্রোজেন আয়নকে এককভাবে যাওয়ার কোনো সুযোগ নাই, তাকে যদি যেতে হয় তাহলে সাথে করে একটা অ্যানায়নকে নিয়ে তারপরে দুইটাকে একসাথে ভেতরে যেতে হবে। এই যে দুইটা আয়ন একসাথে যাওয়া, এই বিষয়টাকে বলা হয় প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। কো মানে কো ট্রান্সপোর্ট মানে হচ্ছে মানে সহযোগী হিসেবে, মানে দুইজন একসাথে যাওয়া, প্রোটন এবং অ্যানায়ন যে একসাথে যাচ্ছে এই বিষয়টাকে বলা হয় প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। তো এইভাবে করে কিন্তু আবার ভেতরে আয়নগুলো প্রবেশ করে, অর্থাৎ অ্যানায়নও যাচ্ছে সাথে করে একটা হাইড্রোজেন আয়ন বা প্রোটনও যাচ্ছে, এই বিষয়টাকে বলা হয় প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। এই তো সহজ বিষয়, এটাই মতবাদ। কি বুঝছো? সময় কিন্তু শেষ। ইলেকট্রোমোটিভ ফোর্স থেকে স্যার একটু আরেকবার রিপিট করেন। ইলেকট্রন মোটিভ ফোর্সটা যখন তৈরি হবে তখন বাহক প্রোটিনগুলো সক্রিয় হবে, এই যে এটা সক্রিয় হবে, সক্রিয় হলে তারপরে এই যে ক্যাটায়নটাকে ভেতরে নিতে পারবে, আবার এই যে এখানে দেখো অ্যানায়ন এবং প্রোটনকে ভেতরে নিতে পারবে, ভিতরে নিয়ে যাবে, এই যে এটাকে বলা হয় প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। ঠিক আছে, প্রশ্ন থাকলে আজকে আর নিতে পারবো না, সময় শেষ, পরবর্তী ক্লাসে দেখা হবে, ভালো থাকবে সবাই। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।